আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার জন্য প্রস্তুতি পর্ব নিশ্চয়ই শুরু করে দিয়েছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত, বিজ্ঞান ও ভূগোল নিয়ে আলোচনা করব বলে হাজির হয়েছি। দেখো, এর আগে যা যা পড়া হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমাদের দরকার থাকলে তোমরা অবশ্যই দেখে নিও। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজ আমাদের কি পড়া আছে। দেখো, গণিত প্রভা তোমাদের অঙ্ক বই ষষ্ঠ শ্রেণীর জন্য। আজকে আমরা দেখব অঙ্ক দৌড়ের প্রতিযোগিতা। তোমাদের বইয়ের 241 পাতায় এই অঙ্কগুলো রয়েছে, এগুলো নিয়ে একটুখানি আমরা আলোচনা করব। দেখো কীরকম রয়েছে। এবার স্কুলের বার্ষিক ক্রীড়ায় অঙ্ক রেস ছিল। আমরা অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। ঠিক হয়েছে, যারা অঙ্ক রেসে অংশগ্রহণ করেছে সবাইকে একটি পেন্সিল ও একটি রাবার দেওয়া হবে। আমরা 16টি পেন্সিল কিনে আনলাম। 16টি পেন্সিলের মোট দাম নিল 48 টাকা, কিন্তু আরও 8টি পেন্সিলের দরকার হলো, ওই দোকানে ছিল না। আমরা অন্য দোকান থেকে 8টি পেন্সিল 24 টাকা দিয়ে দীপক কিনে আনলো। হিসাব করে দেখি পেন্সিলের দুটি দোকানের দাম একই নাকি। গণিতের ভাষায় সমস্যাটা লিখি। দেখো কি লেখা হয়েছে, পেন্সিলের সংখ্যা আর পেন্সিলের দাম। পেন্সিলের সংখ্যা কত? প্রথমবার 16টা পেন্সিল কিনে এনেছিলাম, 48 টাকা নিয়েছিল। পরের বার 8টা পেন্সিল কিনে এনেছি, 24 টাকা নিয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে পেন্সিলের সংখ্যা আর দামের অনুপাত কত? না, দুটো পেন্সিলের অনুপাত কত? 16 আর 8। দেখো 16:8, তার মানে লঘিষ্ঠ আকারে পরিণত করলে হবে 2:1। আর পেন্সিলের দামের অনুপাত কত? দেখো 48:24, তার মানে সেটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে কত হবে? 2:1। দেখতে পাচ্ছি দুটো অনুপাতই সমান। দেখো দুটোই 2:1 হয়েছে। তাহলে কি বুঝতে পারবো? দুটি দোকানে পেন্সিলের দাম একই নিয়েছে, আলাদা নেয়নি কিন্তু। এবার দেখি কি হয়েছে। রহিম আর অপর্ণা একটি দোকান থেকে প্রথমে 18টি রাবার 72 টাকায় কিনে আনলো, কিন্তু আরও রাবারের দরকার হওয়ার জন্য অন্য দোকান থেকে সিরাজ 6টি রাবার 30 টাকা দিয়ে কিনে আনলো। তখন গণিতের ভাষায় সমস্যাটি কেমন হবে? রাবারের সংখ্যা, রাবারের দাম। 18টি রাবারের দাম ছিল 72 টাকা, এখান থেকে বুঝতে পারছি। আর 6টি রাবারের দাম ছিল 30 টাকা। রাবারের সংখ্যার অনুপাত কত? 18:6। কাটাকুটি করলে কত হয়? 3:1, 3 6 18 হয়। আর রাবারের দামের অনুপাত দেখো 72:30। এটাকে যদি আমরা কাটাকুটি করি কত হবে? 12:5। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলে 6 বার 72, 5 6 30। একটা পেলাম কত? 3:1। একটা পেলাম কত? 12:5। তাহলে দাম দুটো কি অনুপাত হলো? অনুপাতগুলো অসমান হয়ে গেল। তাহলে প্রত্যেক দুটি দোকানের দাম কিন্তু আলাদা। আগে যেরকম 1 পেয়েছিলাম, এটা কিন্তু আলাদা পেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা কি শিখতে পারছি? দেখো, আমি ওই দিন হাফিজা ঠিক করেছিলাম কিছু লজেন্স কিনবো। আমার কাছে অল্প টাকা ছিল, তাই 24 টাকায় 8টি লজেন্স কিনলাম। হাফিজা 9 টাকা আমায় দিল, আমি হাফিজাকে 3টি লজেন্স দিলাম। দেখো, হাফিজা আমাকে বললো মাত্র 3টি লজেন্স কেন দিলে, 8টি কেন দিলে না? দেখো আমি দেখে নিচ্ছি, 24 টাকায় মধ্যে হাফিজা 9 টাকা দিয়েছে, তাহলে 24 - 9 মানে বাকি ছিল 15 টাকা। সে 15 টাকা আমি দিয়েছি। তাহলে অনুপাতগুলো কেমন হচ্ছে? 15:9। আমি 15 টাকা দিয়েছি, হাফিজা দিয়েছে 9 টাকা। তার জন্য আমি পেয়েছি 5টি আর হাফিজা পেয়েছে 3টি। ঠিক আছে, 5টা কোথায় পেলাম? মোট ছিল, তার থেকে 3 বিয়োগ করলাম, 5 হয়ে গেল। এবার দেখো, আমার আর হাফিজার লজেন্স অনুপাত 5:3। তা দুটো অনুপাতই প্রায় সমান হলো। তাহলে লজেন্স হিসেবে আমি ঠিক দিয়েছি। কিন্তু হাফিজা 4টি লজেন্স দিতাম, দুটো সমান সমান ভাগ হতো, 4:4 হয়ে যেত। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 1:1 হতো। তখন কিন্তু সমানুপাত হতো না। এই সকল ক্ষেত্রে আমরা যখন দুটো অনুপাত সমান পাই, রাশিগুলিকে সমানুপাতে আছে বলবো। দুটি অনুপাত সমান হলে মাঝের দুটোকে এরকম চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি, অর্থাৎ রাশিগুলো সমানুপাতে আছে আমরা বলি। এবারে দেখে নাও আর একটা বিষয়, 15:9 ও 5:3 দুটো অনুপাত সমান। ঠিক আছে, এরকমভাবে লিখতে পারি অথবা এরকমভাবে লিখতে পারি।
তাহলে এই চারটি অনুপাত সমানুপাতে আছে। এই ধরনের অনুপাতকে আমরা বলবো সমানুপাত। কিন্তু এইটা 15:9 আর 4:4 এই দুটো অনুপাত সমান নয়, তাই জন্য বলবো 15:9 অনুপাত 4টি কিন্তু সমানুপাত নয়। ঠিক আছে, এক্ষেত্রে বলবো 16:8 আর 48:24 প্রথম যেটা করেছিলাম সেটা দুটো সমান আছে, সমানুপাত, এরকম চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব। ঠিক আছে, এবার আরও দেখি, এইখানে আমরা 4টে পদ পাচ্ছি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। ঠিক আছে, প্রথম পদটা এখানে 16, দ্বিতীয় পদটা 8, তারপরটা হচ্ছে 48, তারপরটা হচ্ছে 24। ঠিক আছে, তাহলে আমার শেষ দুটোকে, প্রথম পদটাকে আর শেষ পদটাকে বলবো প্রান্তীয় পদ, আর মাঝের দুটো যেটা রয়েছে সেটাকে বলবো মধ্যপদ। এটা আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি কি হবে, 16/8 সমান 48/24। প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। ঠিক আছে, বেশ, পরের পদ দিয়ে চলে যাই। দেখব পুরস্কার বিতরণের অনুষ্ঠানের জন্য পুরস্কার কিনতে হবে। আমরা অনেকে দোকানে নানান পুরস্কার কিনতে গেছি, একই দামের 5টি টিফিন বাক্স 175 টাকা লেগেছে। পরে পাড়ার দোকান থেকে 4টি টিফিন বাক্স 140 টাকায় কিনেছি। কে কম নিল কে বেশি নিল একটু হিসেব করি। দেখো, টিফিন বাক্সের সংখ্যা একবার 5, একবার 4 টাকা নিয়েছে, একবার 175, একবার নিয়েছে 140। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 5:4 আর 175:140 কাটাকুটি করলে এটাও 5:4 আসছে, 35 দিয়ে ভাগ করলে দেখবে এটাই আসবে। তাহলে এই দুটো অনুপাত সমান আমরা বুঝতে পারছি। এবার আমরা যদি এটাকে 140 দিয়ে গুণ করি, দেখো 5/4 আর 175/140 যদি 40 দিয়ে গুণ করলাম, দুটোকেই 140 দিয়ে গুণ করলাম, যেটা গুণফল এলো তাকে আবার 4 দিয়ে গুণ করলাম। দেখো 4 কেটে যাচ্ছে, এখানে 140 কেটে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা, 5 × 140 আর 175 × 4। এত করার দরকার কি, এটার জন্যই যে আমরা এটা বোঝাবো প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে 1-এর সঙ্গে 4টা গুণ করব আর 2-এর সঙ্গে 3টে গুণ করব, তাহলে এটা আমাদের সমান হবে। তাহলে বুঝতে পারবো এটা সমানুপাত। তাহলে কোনো রাশি সমানুপাতে আছে বা নাই কীভাবে বুঝবো, 1 নম্বর পদের সঙ্গে 4 নম্বর পদ গুণ করে দেখবো গুণফল কত হয়েছে, আর 2 নম্বরের সঙ্গে 3 নম্বর গুণ করবো, দেখবো গুণফল কত হয়েছে। গুণফল দুটো সমান হয়, জানবো তারা সমানুপাতে রয়েছে। এরকমভাবে দেখো আরও একবার, এটা 6, 4, 144 আর 88। কী করলাম, 1-এর সঙ্গে 4 গুণ করব, 2-এর সঙ্গে 3 গুণ করব, গুণ করে দেখছি তারা সমানুপাতে নেই, তাহলে এরা আলাদা আলাদা অনুপাতে রয়েছে। ঠিক আছে, তারপর আবার দেখে নিই, যাচাই করতে হবে আমাদের। এই নিয়মটা আমরা মনে রাখবো, প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। এইভাবেই সব অঙ্কগুলো আমাদের করা আছে। যাচাই করে আমরা বুঝতে পারবো যে কোনটা সমানুপাতে আছে, কোনটা সমানুপাতে নেই। এরকমভাবে অঙ্কগুলো হয়েছে। দেখো, এইখানে যে অঙ্কগুলো রয়েছে 21.2-এ কি আছে, 13, 52, 30 আর 120। 13 আর 120 গুণ করবো, 1560 হচ্ছে, আর 52 আর 30 গুণ করেও 1560 হচ্ছে। তাহলে এটা দুটো সমানুপাতে রয়েছে। এক্ষেত্রে কি দেখবো, এক্ষেত্রে 22 আর 36 গুণ করবো, 792, 11 আর 72 গুণ করবো, তাহলেও 792 রয়েছে। তাহলে এরা সমানুপাতে রয়েছে। কিন্তু একটা দেখো, 45 আর 25 গুণ করে 1125, আর 27 আর 15 গুণ করে হচ্ছে 405। এটা কিন্তু সমানুপাতি নেই, দুটো সমান হলো না। এক্ষেত্রে দেখো, 18 আর 30 গুণ করলে 540, আর 20 আর 27 গুণ করলে 540। তাহলে এরা সমানুপাতে আছে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটার মতোই 11-এর সঙ্গে 72 গুণ আর 22-এর সঙ্গে 36 গুণ, গুণ করলে 792 হচ্ছে। দুটো ক্ষেত্রে সমান হচ্ছে, তাহলে সমানুপাতি আছে। সব করে সমানুপাতি হলো, এটা কোনো সমানুপাতি নেই। এরপরে দেখো, সত্য অথবা মিথ্যা, সমানুপাত চিহ্ন দিয়ে দিয়েছি, কোনটা কোনটা সমানুপাত আছে সেটা আমাদের বার করতে হবে। দেখো, এক্ষেত্রে কী করেছি, অনুপাত বার করেছি। এই দুটো অনুপাত হচ্ছে 1:3, এই দুটো অনুপাত হচ্ছে 1:3। দেখো, 4 দিয়ে ভাগ করে 4 1 4, 4 3 12। ঠিক আছে, তাহলে দুটো অনুপাত সমান হলে সমানুপাত। এটার ক্ষেত্রে কী হয়েছে দেখো, 4 দিয়ে ভাগ করবো, 4 2 8, 3 4 12, 3:2। আর এটাকেও দেখো, 1 ঘন্টা মানে 60 মিনিট। ঠিক আছে, এটাও কাটাকুটি করলে 3:2 হয়, তাহলে এটাও সত্য আছে। এটা কিন্তু ঠিক নেই, এই অনুপাতটা হবে 4:5। 5 দিয়ে ভাগ করলে 5 4 20, 5 9 45। আর এটা হচ্ছে 90 দিয়ে ভাগ করলে দেখো 2:3। ঠিক আছে, এই দুটো তো আলাদা হয়ে গেল, এটা ফলস হবে। এক্ষেত্রে দেখো 15:9, কাটাকুটি করবো, 5:3 আসবে, 3 দিয়ে ভাগ করলাম,
এটা দেখো 35:21, এটা 7 দিয়ে ভাগ করলাম 5:3 আসবে, তাহলে এটা কিন্তু সমানুপাত। আশা করি বোঝা গেছে। এভাবেই আমরা অঙ্কটা বুঝে নিলাম। আমরা এবার আস্তে আস্তে বিজ্ঞানের দিকে এগিয়ে যাব, দেখবো সেখানে কী পড়া রয়েছে। তোমাদের বিজ্ঞান ও পরিবেশ বই ক্লাস 6, এখানে আমরা আজকে দেখব কতকগুলি বিশেষ প্রাণীর অবস্থান, তাদের আচার আচরণ। ঠিক আছে, বেশ কিছু প্রাণীর সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করেছে। তোমাদের বইয়ের 156 পাতা, 157 পাতা আর 158 পাতা থেকে পড়ার পর যে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমি হাজির হচ্ছি। দেখো, প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে, প্রয়োজন পড়লে তোমরা খাতায় লিখে রাখতে পারো। দেখো, এখানে প্রশ্ন হচ্ছে আচরণ বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানীরা জীবজন্তুর পোকামাকড়ের আচার আচরণ ঘটিয়ে দেখেন গবেষণা করার জন্য। এই ধরনের গবেষণাকে বলা হয় আচরণ বিজ্ঞান। আধুনিককালে দুজন বিজ্ঞানীর নাম লেখো যারা জীব আচরণ খুঁটিয়ে দেখেছেন। দেখো, ইংল্যান্ডের চার্লস ডারউইন আর ফ্রান্সের এরি ফেবার। ডারউইন ফেবার আধুনিক আচরণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উত্তরসূরি বলে কাদের ধরা হয়? আধুনিক আচরণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উত্তরসূরি হলেন তিনজন বিজ্ঞানী, নিকো টিনবার্জেন, কনরাড লরেঞ্জ আর কার্ল ফন ফ্রিস। গবেষণা কৃতিত্বের জন্য এই তিনজন কী পুরস্কার পেয়েছেন? এই কৃতিত্বের জন্য তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন। শামিল আলী কে ছিলেন? শামিল আলী একজন বিখ্যাত পক্ষী বিশারদ বিজ্ঞানী। তিনি ভারতের পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছিলেন। রাঘবেন্দ্র গারভারকার কী নিয়ে গবেষণা করেছিলেন? বোলতাদের সমাজ ব্যবস্থা কীরূপ তা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। কে চন্দ্রশেখরের গবেষণা বিষয় কী ছিল? বাদুড় ও অন্যান্য অনেক প্রাণীর শরীর কেমন কীরকম সময় মেনে কাজ করে, এই ছিল তার আলোচনার বিষয়, গবেষণার বিষয়। রতনলাল ব্রহ্মচারী গবেষণায় কি জানা গেছে? তার গবেষণায় জানা গেছে বাঘেরা কীভাবে মূত্রের মধ্যে গন্ধ বা ফেরোমন মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে। গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা বিখ্যাত বইটির নাম কি? তিনি কী নিয়ে গবেষণা করেছিলেন? বাংলার কীটপতঙ্গ, বাংলার পোকামাকড় আচার আচরণ নিয়ে গোপালচন্দ্র ভট্টাচার্য পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। জেন গুডাল কী নিয়ে গবেষণা করেছিলেন? জেন গুডাল হলেন প্রথম মহিলা গবেষক যিনি বন্য শিম্পাঞ্জিদের আচার আচরণ জানবার জন্য আফ্রিকার গভীর জঙ্গলে দিনের পর দিন কাটান। তার গবেষণা থেকে জানা গেছে শিম্পাঞ্জিরা বন্য অবস্থাতে প্রায় মানুষের মতো আচার আচরণ করে। চার্লস ডারউইনের গবেষণা সম্বন্ধে যা জানা যায় লেখো। ডারউইন ছোটবেলা থেকে পোকা মাকড় পাখি এদের আচার আচরণ দেখেন। পরে বড় হয়ে জাহাজে করে ঘোরার সময় তার এই অভিজ্ঞতা হয়। এই সব নিয়ে চিন্তাভাবনা করে তিনি একটি বই লেখেন ও ব্যাখ্যা করেন যে জীবেরা কীভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় এবং এক ধরনের প্রজাতি থেকে নতুন ধরনের প্রজাতির সৃষ্টি হয়। তার এই বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করেই আধুনিক জীববিজ্ঞানের পড়াশোনা ও গবেষণা করা হয়। এরি ফেভারের গবেষণার বিষয় কী ছিল? তার জীবনে ছিলেন স্কুল শিক্ষক, নিয়মিত পোকামাকড়দের আচার আচরণ লক্ষ্য করতেন। পোকামাকড়দের নিয়ে অনেক সুন্দর লেখা রয়েছে। তার লেখাগুলিকে পোকামাকড়দের মহাকাব্য বলা হয়। এক ধরনের শুঁয়োপোকাদের সারিবদ্ধ চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে কেবল একটি বিখ্যাত লেখা রয়েছে। নিকো টিনবার্জেনের গবেষণার বিষয় কী ছিল? নিকো টিনবার্জেনের একটি বিখ্যাত গবেষণার মধ্যে আবিষ্কার হলো পাখিদের বোকামি। তিনি দেখিয়েছিলেন হার্লিঙ্গার নামে একটা পাখিরা মাটিতে ডিম পড়ে তা দেয়। এদের বাসার পাশে পরীক্ষার জন্য আসল ডিমের বদলে তার থেকে অনেক বড় বেশি চকচকে ডিম রেখে দিলে মা ও বাবা পাখি আসল ডিম ছিঁড়ে নকল ডিমে তা দিতে চেষ্টা করে। কর্নেল লরেঞ্জ কী দেখিয়েছিলেন? তিনি দেখিয়েছিলেন যে হাঁস ডিম ফুটে বেরোয়ার সময় থেকে সামনে যাকে পায় তাকে তার মা ভেবে পুরোটা ছেলেবেলা তার পেছনে পেছনে ঘুরে কাটায়। এমনকি ডিম ফুটে বেরোনোর সময় যদি একটা মায়ের হলুদ ঠোঁটের মতো একটা টুকরো রং করে রেখে দেওয়া হয়, বাচ্চা হাঁসটিকে দেখানো হয়, তবে এই কাঠের টুকরোটিকে তারা মা ভেবে ছুটে যায়। বিজ্ঞানী ফন ফ্রিস কী আবিষ্কার করেছিলেন? ফন ফ্রিস আবিষ্কার করেছিলেন মৌমাছিদের নাচের ভাষা। কোনো জায়গায় ভালো মিষ্টি রস ভরা ফুল দেখে শ্রমিক মৌমাছি ফিরে এসে বাকি সঙ্গী শ্রমিকদের খবর দেয়। যে মৌমাছিটি খবর এনেছে
সে বিশেষ বিশেষ ভঙ্গিতে মৌচাকের ওপর নেচে বুঝিয়ে দেয় কোন দিকে কত দূরে সেই রসভরা ফুলেরা আছে। এরপর চলে আসছি আমরা আমাদের পরিবেশ ষষ্ঠ শ্রেণী। ঠিক আছে, এই ভূগোল বইটা থেকে আমরা কি পাবো, আমাদের ভারতের জলবায়ু সম্পর্কে এখানে পড়া হচ্ছে। ঠিক আছে, তোমাদের বইয়ের দেখো ৭৮ পাতা, ৭৮ পাতা, ৭৯ পাতা, ৮০ পাতা, ৮১ পাতা, ঠিক আছে, আর তোমাদের ৮২ পাতা। এই কটা পাতা পড়ার পর যে যে প্রশ্ন হতে পারে সেই নিয়ে আমি আলোচনা করছি। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। চলো প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথমে আমরা ভেবে দেখোর প্রশ্নগুলো দেখে নেব। সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? দেখো, সিমলা সমুদ্রতল থেকে প্রায় ২৪০০ মিটার বেশি উচ্চতায় অবস্থিত। প্রতি ১০০০ মিটার উচ্চতা বাড়লে ৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায়। তাই সিমলা উঁচু পাহাড়ি অঞ্চলে অবস্থিত বলে এখানে ঠান্ডা অনেক বেশি পড়ে। তারপরে রাজস্থানের মরু অঞ্চলে তাপমাত্রার প্রসার অনেক বেশি হয় কেন? দেখো, এর উত্তরটা হবে রাজস্থানের দিনের বেলায় সূর্যালোক সরাসরি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। মরু অঞ্চলের বালি সূর্যের উত্তাপে দ্রুত গরম হয়, আর সূর্যাস্তের পর মরু অঞ্চলের বালি দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। তাই জন্য এখানে উত্তাপের অনেক বেশি পার্থক্য দেখা যায়। পরের প্রশ্ন, সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন? দেখো, এর উত্তরটা এমনভাবে হবে, যে স্থান সমুদ্র থেকে অতি দূরে অবস্থিত সেই স্থানে ততই উষ্ণতার চরম ভাব লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে সেখানে উষ্ণতা বাড়ে এবং শীতকালে কমে। এছাড়া সমুদ্র উপকূল স্থানে দিনে রাতে জলবায়ু ও স্থলবায়ু প্রবাহিত হওয়ার জন্য উষ্ণতা খুব একটা কম বেশি হয় না, এবং সমুদ্রের ধারে ঠান্ডা গরম কোনোটাই তীব্রভাবে পড়ে না। মালভূমি এলাকায় দিনের বেলা বেশি গরম লাগে কেন? মালভূমি এলাকায় লাল মাটি সূর্যের উত্তাপে দ্রুত গরম হয়ে যায়, তাই জন্য দিনের বেলা বেশি গরম লাগে। পরের প্রশ্ন, মগজাস্ত্র থেকে দেওয়া হয়েছে, মানচিত্রে দেখো কর্কটক্রান্তি রেখা ভারতকে উত্তর দক্ষিণে প্রায় সমান দুভাগে ভাগ করেছে। এর দক্ষিণ অংশে ক্রান্তীয় জলবায়ু, উত্তর অংশে উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। ভারতের কর্কটক্রান্তি রেখা দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত থেকে বেশি হয় কেন? দেখো, দক্ষিণাংশে সূর্যের আলো সারা বছর ধরে বেশি পরিমাণে পায়, তাই এই অঞ্চলে অপেক্ষাকৃত পাথরের অংশ থাকায় গড় উষ্ণতা সারা বছর বেশি হয়। তারপর দেখো, চটপট বলে ফেলো, তুমি পশ্চিমবঙ্গে কোন জেলায় বাস করো? আমি পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় বাস করি। যে জেলায় বাস করো সেই জেলার নামটা এখানে লিখতে হবে। বর্ধমান হলে বর্ধমান, কলকাতা হলে কলকাতা, হুগলি হলে হুগলি। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে, দেখো তোমাদের গ্রাম বা শহরের বছরের বেশিরভাগ সময় ঠান্ডা না গরম থাকে? আমাদের শহরে বেশিরভাগ সময় গরম থাকে। তারপরে কি আছে, দেখো তোমার কি গরমকাল ভালো লাগে? কেন? তার কারণগুলো উল্লেখ করো। আমার গরমকাল ভালো লাগে না, তার কারণ গরমকালে নদী নালা পথঘাট সব শুকিয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। ছাতা, বর্ষাটি, সোয়েটার, জ্যাকেট, মাফলার বছরে কোন কোন সময় ব্যবহার করো? এটা খুব সোজা প্রশ্ন, তো তোমাদের বলে রাখছি, ছাতা গরম আর বর্ষায় ব্যবহার করি। বর্ষায়, সোয়েটার শীতে বা ঠান্ডায়, জ্যাকেট শীতে বা ঠান্ডায়, মাফলার শীতে বা ঠান্ডায় আমরা ব্যবহার করি। তোমার সবচেয়ে প্রিয় ঋতুর বর্ণনা লেখো। লেখার সময় নিচের বিষয়গুলো মাথায় রেখো। ঋতুটির সময়কাল, ঋতুটি কোন বিশেষ ধরনের ঝড় বৃষ্টি অন্য কোনো জলবায়ুর বৈশিষ্ট্য তা লিখবে। ঋতুটিতে কী ফুল ফল ফসল হয়, পাওয়া যায়, কী উৎসব হয়, এগুলো অবশ্যই লেখা দরকার। দেখে নাও, আমার প্রিয় ঋতু শরৎকাল। ভাদ্র আশ্বিন 2 মাসে যেটা শরৎকাল হয়, এই সময় জলবায়ু খুব মনোরম থাকে। গড় উষ্ণতা 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে। বৃষ্টিপাত প্রায় হয় না, তবে এক সময় মাঝে মাঝে আশ্বিনের ঝড়, আকাশ পরিষ্কার ও নীল রং দেখা যায়। খুব অল্প পরিমাণে সাদা মেঘ। এই সময় কাশফুল, শিউলি ফুল, স্থলপদ্ম প্রভৃতি ফুল পাওয়া যায়। এই সময় সোনালি ধান দেখতে পাওয়া যায়। এই সময় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো পালিত হয়। এছাড়া লক্ষ্মী পুজো, কালী পুজো হয়। এই সময় সবাই নানা জায়গায় ঘুরতে যায়, নতুন জামাকাপড় কেনে, সবাই খুব আনন্দ উপভোগ করে। এরপরে আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখে নিই। দেখো, আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে কীভাবে জানা যায়? দেখো, আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটি উচ্চতা কত তা সেখানকার কোন একটি রেল স্টেশনের ফলকে জানা যায়। এতে সমুদ্রপৃষ্ঠ থেকে স্টেশনের উচ্চতা কত তা দেওয়া থাকে। ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? ভারতে জলবায়ু নানা ধরনের বৈচিত্র্য থাকলেও মৌসুমী জলবায়ুর প্রভাব সবথেকে বেশি। এই কারণে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, গোটা দেশে মৌসুমী বায়ুর অসম বন্টন। মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা আবার কোথাও
খরা। অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমি বায়ুর উপর নির্ভরশীল। শরৎকালের বিবরণ দাও। দেখো, অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত শরৎকাল। এই সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ু দেখা যায়। এই বায়ু শুষ্ক, বৃষ্টি হয় না বললেই চলে। তবে বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই বায়ুর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। শীতকালের বিবরণ দাও। দেখো, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল। এই সময় শীতল ও শুষ্ক মৌসুমি বায়ু প্রবাহিত হয়। মাঝে মাঝে 2-4 দিন মেঘলা আকাশ থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়। ভোরের কুয়াশা ও রাতে শিশির দেখা যায়। পরের প্রশ্ন, ভারতের মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে। ভারত কৃষি প্রধান দেশ এবং এখানকার বেশিরভাগ চাষ বৃষ্টির উপর নির্ভরশীল। মৌসুমি বায়ুর সময়ের আগে বা পরে আসার উপর ফসলের উৎপাদন অনেকটাই নির্ভর করে। তাই মৌসুমি বায়ু কৃষিকে প্রভাবিত করে। বৃষ্টি কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন, আবার বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হয়। বৃষ্টি বেশি হলে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত অসম, পশ্চিমবঙ্গ, বিহার প্রভৃতি অঞ্চলে বন্যা দেখা যায়। কম হলে দক্ষিণাত্যে বিভিন্ন রাজ্যে, রাজস্থান এবং গুজরাটে বিভিন্ন জায়গায় খরাও দেখা দেয়। কালবৈশাখী কি? দেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে। গরমকালে পশ্চিমবঙ্গের মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। একে কালবৈশাখী বলে। এর ফলে উষ্ণতা কিছুটা কমে যায় এবং আরামদায়ক হয়। আঁধি কাকে বলে? পশ্চিম ভারতের এই ধরনের উষ্ণতা তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড় সৃষ্টি হয়। গ্রীষ্মের এই ধূলিঝড়কে আঁধি বলা হয়। লু কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের বেশ কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি ছাড়িয়ে যায়। একে লু বলে। এই সময় তীব্র তাপপ্রবাহে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলা হয়? দেখো, শীতকালে ভারতের মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরে বৃষ্টিপাত হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার ভূমধ্যসাগরে তৈরি হওয়া ঘূর্ণবাত আগমন ঘটায়। এই সময় সৃষ্টি হয়। পশ্চিম দিকে আসে বলে একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কী বোঝো? দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগর থেকে ভারতে প্রবেশ করলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বায়ু পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে জলীয় বাষ্প কমে যাওয়ার ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। তাই জন্য একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এরপরে আছে রচনাধর্মী প্রশ্ন উত্তর। দেখো, ভারতের কোথায় কোথায় চরম ভাবাপন্ন ও সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় এবং কেন দেখা যায় তা বুঝিয়ে লেখো। এর উত্তরটা হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে জলবায়ুর চরম ভাব বাড়ে। তাই গরমকালে মুম্বাই, কোচি, চেন্নাই, কলকাতার তুলনায় দিল্লি, লখনৌ, আম্বালা, চণ্ডীগড়ে বেশি গরম পড়ে। এই সকল অঞ্চলের জলবায়ুকে চরম ভাবাপন্ন জলবায়ু বলে। আর সমুদ্রের কাছাকাছি অঞ্চলকে জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ু চরমভাবে বাড়ে। দক্ষিণ ভারতের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও সমুদ্রের কাছাকাছি হওয়ায় জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। তবে উচ্চতার জন্য কোদাইকানাল, উটিতে সারা বছরই ঠান্ডা থাকে। ভারতের জলবায়ুতে গরমকাল কীরূপ তা বর্ণনা দাও। দেখো, এর উত্তর হবে, সাধারণত মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গরমকাল। এই সময় সারা দেশ জুড়েই উষ্ণতা বেশি থাকে। পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, গুজরাট সহ বহু জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায়। বৃষ্টিপাত অত্যন্ত কম হয়। এই সময় পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের সময় প্রচণ্ড ঝড়, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। একে কালবৈশাখী বলে। এর ফলে উষ্ণতা কিছুটা কমে গিয়েও আবহাওয়া আরামদায়ক হয়। গরমকালে উত্তরপ্রদেশে, বিহার, উত্তর ভারতের বেশ কিছু অংশ দিনের বেলায় অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু লু প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়। পশ্চিম ভারতের তখন এই তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড় সৃষ্টি হয়। একে আঁধি বলে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জলবায়ুতে বর্ষাকালের বিবরণ দাও। দেখো, সাধারণত জুন মাস থেকে সেপ্টেম্বর মাস ভারতে বর্ষাকাল। এটি মৌসুমি বায়ুর আগমনকাল। এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। মেঘালয়, মৌসিনরাম অঞ্চলে পৃথিবীর মধ্যে সর্বাধিক গড় বার্ষিক বৃষ্টিপাত মিলিমিটার হয়ে থাকে। এই মৌসুমি বায়ুর প্রভাবে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। আবার আরব সাগর
থেকে বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের ঢালে এসে জলীয় বাষ্প কমে যাওয়ার ফলে বৃষ্টি কমে যায়, একে বৃষ্টির ছায় অঞ্চল বলে। দেখো, এইভাবেই গোটা পড়াটা শেষ করলাম। কোথাও কোথাও উষ্ণতা বানান ঠিক নেই, তোমরা বুঝে নিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।